আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ইসমাত খান। সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদের শুরুতেই যথারীতি থাকছে ফ্রেশ সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওবায়দুল কাদের সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেবার প্রস্তুতি। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনে সেনা সদস্যদের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে জাতীয় পতাকা প্রদান। ৭ই মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন ঐক্যফ্রন্টের দুজন। বিএনপির সাথে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য। এবং ১৯৭১-এর ৩রা মার্চ পল্টনে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের জনসভা পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কার্ডিয়াক বিভাগীয় চিকিৎসক বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনায় দফায় দফায় বৈঠক করছেন। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। বিস্তারিত দেখুন জান্নাতুল বাকিয়ার রিপোর্টে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার সকালে সংসদ ভবন সংলগ্ন এমপি হোস্টেলের বাড়িতে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। সে সময় ওবায়দুল কাদেরের সাক্ষাতের অপেক্ষায় থাকা দর্শনার্থীরা সকাল 8:45টার দিকে তাকে রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন। আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে ওবায়দুল কাদেরকে চিকিৎসা দেন। পরে সেখান থেকে তাকে পাঠানো হয় বিএসএমএমইউ এর ডি ব্লকের কার্ডিয়াক বিভাগের সিসিইউতে। সেখানেই কার্ডিয়াক বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে চলে এনজিওগ্রামের কার্যক্রম। এনজিওগ্রামেই তার হার্টে 3টি ব্লক ধরা পড়ায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দ্রুত তার হার্টে একটি রিং পরানো হয়। ইসিজি দেখা যাচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে হার্ট রেট, এবং কিছুক্ষণ পরে দেখি যে উনি শ্বাস নিতে পারছেন না। তার মানে ধরে নিলাম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিল তখন। তো আমি সাথে সাথে সিপিআর স্টার্ট করি। সিপিআর স্টার্ট করার পরে ইন্টিউবেশন করা হয়ে গেল সাথে সাথে ওনাকে। এরপরে দেখা গেল যে বিপি টিপি সবগুলো ওনার স্টেবল হয়েছে, এবং সাথে ওই বিপি স্টেবল করার জন্য ওষুধও আমরা ব্যবহার করছি, এখনো চলতেছে। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তবে সিঙ্গাপুরে নেয়ার জন্য তার শারীরিক অবস্থা পর্যালোচনায় দফায় দফায় বৈঠক হচ্ছে। তাকে আমরা বিদেশে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেডিকেল তার যে হেলথ কন্ডিশন কি অবস্থায় আছে এ নিয়ে আমি বলতে চাই না, এ নিয়ে ডাক্তাররাই বলবে। আওয়ামী লীগের এই শীর্ষ নেতার অসুস্থতার খবর শুনে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে দলের অনেকেই ছুটে আসছেন সেখানে। ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার সহ দলের নেতাকর্মীরা। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আপনারা জানেন, হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঠিক সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল রশিদ। আমরা এখন কথা বলবো তার সঙ্গে। ওবায়দুল রশিদ, আপনি আমাদেরকে জানাবেন ঠিক এই মুহূর্তে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিরকম দেখছেন, আর তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেবার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিনা? ভাই লস দিন না, লাইভ লাইভ আছে কিন্তু কোনো টিম আসতেছে কিনা বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাবা আসবে বাবা সম্মেলন করছেন, এবং সম্মেলনটি এখনই শেষ হয়ে গেল আসলে। এবং শেষ সম্মেলনে আমরা যেটি জানতে পেরেছি, ডাক্তার চিকিৎসক বলেছেন যে তার যে শারীরিক অবস্থা ছিল সেই কারণে তার যে বুকে আর্টারিতে একটি রিং পরানো হয়েছিল,
সেই রিংটি পরানোর পর তার অবস্থা স্থিতিশীল কিছুটা ছিল, কিন্তু এরপরেই কিন্তু চিকিৎসক বলছেন যে সেই অবস্থার থেকে মাঝে মাঝে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তো তারা আসলে বলতে পারছেন না এখনই সার্বিক অবস্থা কতটুকু কি আছে। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে যে চিকিৎসকরা বলেছেন যে 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত তারা বলতে পারবেন না। তবে চিকিৎসকরা এখনকার সংবাদ সম্মেলনের সাথে আগের যে সংবাদ সম্মেলন তার যদি পার্থক্য করা হয় তবে বলতে হচ্ছে যে আগের বার বলেছিলেন যে তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে যে সেই অবস্থা মাঝে মধ্যে খারাপের দিকে যাচ্ছে। আর আমরা প্রশ্ন করেছিলাম যে চিকিৎসকরা কি তাকে দেশের বাইরে পাঠানোর জন্য যে কেস স্টাডি সেটি পাঠিয়েছেন কিনা সিঙ্গাপুরে, সে বিষয়ে তারা বলেছেন তারা পাঠিয়েছেন, কিন্তু তাকে কি পাঠানো যাবে কি যাবে না সে বিষয়ে এখনো তারা কোনো সিদ্ধান্তে তারা আসতে পারেননি। তবে এরই মধ্যে আমরা দেখেছি যে এখানে মন্ত্রী পরিষদের যত সদস্যরা রয়েছেন সে সকল সদস্যরা এখানে আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, অন্যান্য মন্ত্রীরা এসেছেন, এবং আমরা জেনেছি যে দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের মাধ্যমে যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সর্বক্ষণ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। এবং এর আগে আপনি জানেন যে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছিলেন যে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার বিষয়, সে বিষয়েও চিকিৎসকদের মধ্যে আলাপ আলোচনা চলছে, সিঙ্গাপুরে যোগাযোগ করা হচ্ছে, এবং যে কেস স্টাডি দেওয়া হয়েছে সেই কেস স্টাডির পরে তারা যেই তাদের যে অবজারভেশন সেটি দেবেন, এবং এর পরবর্তীতে আসলে তার শারীরিক অবস্থার ওপর ডিপেন্ড করেই আসলে নির্ভর করেই তারা সেই সিদ্ধান্তে যাবেন যে সিঙ্গাপুরে তারা পাঠাতে পারবেন কি পারবেন না সেটিই বলেছেন চিকিৎসকরা। ইসমত। ওবায়দুল রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ওবায়দুল রশিদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর। এবার অন্যান্য প্রসঙ্গ। গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবক হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে চান তিনি। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীরকে জাতীয় পতাকা প্রদান শেষে জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মধু ত্রিপুরার ভিডিওচিত্রে রাজশাহী থেকে পান্থর রহমানের রিপোর্ট। রেজিমেন্ট অব দ্য মিলেনিয়াম হিসেবে 2001 সালে রাজশাহীতে যাত্রা শুরু করে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। সেনাবাহিনীর নবীন এই রেজিমেন্ট অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতা, কঠোর অনুশীলন আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। এই রেজিমেন্টের সপ্তম, অষ্টম, নবম আর দশম বীরের হাতে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা তুলে দিতে রাজশাহী সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে অপেক্ষমান প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনীর প্রথা মেনে শুরু হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানের আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী পেশাদারিত্ব বজায় রেখে সেনাবাহিনীকে দায়িত্ব পালন করার তাগিদ দেন। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। সেনাবাহিনী তার মূল কার্যক্রমের পাশাপাশি সবসময় জাতি গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করছে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা অর্জনের মধ্য দিয়ে বীররা যে মর্যাদা পেয়েছে তা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এটা আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এই জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে আমরা সেনাবাহিনীতে 3টি নতুন ডিভিশনও প্রতিষ্ঠা করেছি। প্রথমবারের মতো বাংলাদেশে সেনাবাহিনীতে প্যারা কমান্ডো ব্রিগেড গঠন করা হয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও সুসংহত করতে সংযোজিত হয়েছে MLRS ও মিসাইল রেজিমেন্ট। সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা
সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চতুর্থবারের মতো এবং একটা তৃতীয়বার সরকার গঠন করার সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে রেজিমেন্টের সদস্যদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এদেশের সম্পদ আর এদেশের মানুষের কল্যাণে সর্বদা পাশে থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন যে পতাকা তাদের হাতে আজ তুলে দেওয়া হলো, সেই পতাকার মান এবং মর্যাদা রক্ষা করতে তারা সর্বদা সচেষ্ট থাকবে, এমনটাই আশা করেন তিনি। পান্থর রহমান, চ্যানেল আই, রাজশাহী সেনানিবাস, রাজশাহী। সকল জল্পনা শেষ। অবশেষে 7ই মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুর এবং মোকাব্বির খান। ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর নির্বাচিত হলেও তিনি বলেছেন, এই প্রতীক বিএনপি নয়, এ প্রতীক মাওলানা ভাসানীর। শপথ নেবার জন্য বিএনপির সাথে আলোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য দুজনের। তবে বিএনপিও চমক দেখাবে ইঙ্গিত করেছেন দুজনই। আরও জানাচ্ছেন সোমা ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারের প্রতিপক্ষ হতে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক জোট নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 8 জন। এদের মধ্যে 6 জন বিএনপির প্রার্থী। বাকি যে 2 জন গণফোরামের প্রার্থী, তাদের একজন সুলতান মনসুর, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। অপরজন মোকাব্বির খান, যিনি গণফোরামের উদীয়মান সূর্য নিয়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী হবার পর বিএনপি সহ ঐক্যফ্রন্ট সংসদের শপথ না নেবার সিদ্ধান্ত জানালেও রাজনীতিতে যে শেষ বলে কিছু নেই, তারই অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের 2 জন সংসদ সদস্য স্বাধীনতার মাসে ঐতিহাসিক 7ই মার্চ শপথ নেবার জন্য দিনক্ষণ ঠিক করেছেন। এই 7ই মার্চটা যদি আপনার হয়ে যায়, তাহলে তো আমাকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব। এই দিনটা যদি শপথ নিতে পারি। কেন? এইটা একটা ঐতিহাসিক দিন। এই দিন বঙ্গবন্ধু জাতির মুক্তির লক্ষ্যে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা 2 জনই তো বঙ্গবন্ধুর রাজনীতি করি আর কি, সুতরাং উনারও এইটা ভিন্নমত থাকার প্রশ্নই উঠে না। সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেবার কারণ ব্যাখ্যা করেছেন। আমাদের নির্বাচনের পর গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে। সেখানে 2-3 জন বক্তা ছাড়া সবাই সংসদে যাওয়ার পক্ষে মতামত দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমার এলাকার থেকে 1000-এরও বেশি টেলিফোন পেয়েছি, সবাই এক বাক্যে বলতেছে যে আমরা অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আপনাকে নির্বাচিত করেছি। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা হলো আপনি আমাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করবেন। তবে বিএনপিও সংসদে ফিরবে বলে বিশ্বাস রাখছেন গণফোরামের এই নেতা। সংসদে যাবার কারণে বিএনপির সাথে জোটের সম্পর্ক খারাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোকাব্বির জানান, তিনি বিএনপির সিদ্ধান্তে নয়, জনগণের ভোটে এমপি হয়েছেন। সংসদে তো মানুষের কথাগুলোই তাদের প্রতিনিধিরা বলেন, যে মানুষ সুযোগ হারাবে, বিএনপির সুযোগ হারাবে না, দেশের জনগণ সুযোগ হারাবে। অন্যদিকে মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এক সময়কার আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর বলেছেন, সংসদে যাবার বিষয়ে তিনি বিএনপির সাথে কথা বলার প্রয়োজন মনে করেন না। আপনার প্রতীক তো ছিল ধানের শীষ, ধানের শীষের বাকি তো কেউ শপথ নিচ্ছেন না, কিন্তু আপনারা এই 2 জন কেন নিচ্ছেন? ধানের শীষটা একসময় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের ভাসানী নেপের মার্কা ছিল। পরবর্তীতে 73-75 পরে সেটা হয়েছে বিএনপির মার্কা, আর এই গত নির্বাচনে সেটা ছিল জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা। সংসদে আসার যে সিদ্ধান্তটি, সেটা কি বিএনপি জানে? আপনার প্রয়োজন মনে করি না, জানা কি না জানা। বিএনপিও সংসদে আসবে? চমক দেখবেন, আমরা গেছি তো। 2 জন একই সুরে জানিয়েছেন, সংসদের বাইরে বসে আন্দোলন করার থেকে সংসদে গিয়ে কথা বলা ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক শক্তিশালী। আসলে কি সরকারের চাপে এই জায়গাটা জানতে চাই। এইটা আমি তো চাপের সম্মুখীন হই নাই। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
উচ্ছেদ কর্মসূচির সময় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কারওয়ান বাজার রেল লাইনের পাশে গড়ে ওঠা শতাধিক বস্তিঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। উচ্ছেদের সময় পুলিশই আগুন ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ জানিয়ে উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা বিক্ষোভ করেছে। এখন উত্তাল মার্চ। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 মার্চ মাসের শুরু থেকে সময় যত গড়াচ্ছিল ততই উত্তাল হয়ে উঠছিল দেশ। বঙ্গবন্ধুর দেওয়া কর্মসূচি অনুযায়ী 3রা মার্চ পল্টনে অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের জনসভা, যেখান থেকে পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও জাতীয় 4 মূলনীতিও ঘোষণা করা হয় ওই জনসভা থেকে। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। 2রা মার্চ ছিল ঢাকায় হরতাল, আর 3রা মার্চ সারা দেশে হরতাল। সর্বাত্মকভাবে দেশের মানুষ হরতাল পালন করে। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও গুলিতে 400 মানুষ হতাহত হয়। পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া 10 মার্চ জাতীয় পরিষদের 2 প্রধান নেতা বঙ্গবন্ধু ও ভুট্টো সহ 12 নেতার বৈঠক আহ্বান করে। 3 মার্চ আগে থেকেই নির্ধারিত ছিল পল্টনের জনসভার কর্মসূচি, যেখানে বঙ্গবন্ধু সামরিক শাসকদের ব্যারাকে ফিরে যাওয়ার শর্ত দেন, ঘোষণা দেন অসহযোগ আন্দোলনের। সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন সে সময়ের ছাত্রনেতা শাহজাহান সিরাজ। পল্টনে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ইশতেহার পাঠ করা হলো এবং 3রা মার্চ বক্তৃতা দিয়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের তারিখ নির্ধারণ করলেন। এরপরে আমি 7ই মার্চ তখন রেসকোর্স ময়দান, আজকের সরোবরের উদ্যান, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। তারপরে আমাদের জীবন আসলো সেই ঐতিহাসিক 7ই মার্চ, যেখানে মূলত তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে যে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল, সেই পতাকাটিকে জাতীয় পতাকা, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। 3 তারিখে ইশতেহার ঘোষণা, সেই ইশতেহার ঘোষণা ওখানে দিয়ে বঙ্গবন্ধুকে ওখানে বলা হলো বাংলার অভিসাম্যের নেতা, মুক্তি আন্দোলনের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পল্টন মনের জায়গা হয় নাই, চারিদিকে লোকে লোকালন্য। আর বঙ্গবন্ধুর কথা শুনলেই তখন আপনার শিশুর থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত আপনার সেখানে সমবেত। এখন ওখান থেকে বঙ্গবন্ধু বললেন, সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করছি। এদিন কারফিউ ভেঙে ঢাকায় বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। পাকিস্তানি সামরিক বাহিনীর গুলিতে শহীদ হন ছাত্রনেতা ফারুক, ইকবাল সহ অনেকে। সান্ধ্য আইন জারি করা হয় চট্টগ্রাম, সিলেট ও রংপুরে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সারা দেশের সিনেমা হলগুলোতে চলছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ফাগুন হাওয়ায়। বিশিষ্টজনদের জন্য যমুনা ব্লকবাস্টারে শনিবার সন্ধ্যায় ছিল ওয়াল্টন নিবেদিত ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। চলচ্চিত্রটি নিয়ে সাধুবাদ জানিয়ে মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিকে বড় পর্দায় দেখতে সকল শ্রেণীর দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনসহ কলাকুশলীরা। রিপোর্ট করছেন রোকসানা আমিন। 15 ফেব্রুয়ারি সারা দেশের 52টি সিনেমা হলে একযোগে মুক্তি পায় 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেসের চলচ্চিত্র ফাগুন হাওয়ায়। 2 সপ্তাহ ধরে সগৌরবে চলা চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী ব্যবস্থা ছিল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। আমন্ত্রিত তারকাদের অভ্যর্থনা জানায় ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের পুরো টিম। আমাদের খুব বুকের, মনের, কলিজার খুব কাছের একটা ছবি হয়ে দাঁড়িয়েছে ফাগুন হাওয়ায়। চলচ্চিত্রে এখন আমাদের প্রত্যেকের আসলে নিজের নিজের জায়গা থেকে অনেস্টি খুব প্রয়োজন। আর কেউ যদি আমাকে বলে যে ফাগুন হাওয়ায় কি দিয়ে নির্মাণ হয়েছে, আমি বলবো অনেস্টি দিয়ে নির্মাণ হয়েছে। সেখানে চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের সব মাধ্যমে বিশিষ্টজনরা ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের প্রদর্শনীর পর জানালেন তাদের প্রতিক্রিয়া। কথায় ভালো লেগেছে। 1952 সাল নিয়ে একটা নতুন প্রয়াস, একটা নতুন ছবি। তৌকিরের অনেকগুলো ছবির মধ্যে একটা ছবি। তৌকিরের ছবিগুলো আমার ভালো লাগে। সবাইকে থ্যাঙ্কস জানাই। আমি মনে করি যে এই ছবিগুলো বাঙালিরা দেখলে পারে একটা বাংলাদেশি বাঙালি মনে হয়।
আমরা কোথা থেকে যেন বাঙালিটা হারিয়ে ফেলেছি। অনেক অনেক সুন্দর একটি ছবি, অনেক সুন্দর একটি অনুভূতি নিয়ে বের হয়েছি। চমৎকার নির্মাণ শৈলী, প্রত্যেকটি শিল্পীর অভিনয় অসাধারণ, সব কিছু মিলে অসাধারণ লেগেছে। আমার মনে হয়, আমার বিশ্বাস যারা এখনো দেখেননি ছবিটি আসবে আপনারা, এবং আপনাদের প্রত্যেকেরই অনেক ভালো লাগবে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে আশার কথা জানালেন নির্মাতা সহ কলাকুশলীরা। ফাগুন হাওয়া তৃতীয় সপ্তাহে পড়েছে এবং সিনেপ্লেক্সগুলিতে খুবই উৎসাহব্যঞ্জকভাবে চলছে ফাগুন হাওয়া, এবং প্রচুর দর্শক আসছেন। কিন্তু দেশের অন্যান্য হলে খুব যে দেখেছেন দর্শক তা আমি বলবো না, কিন্তু ভালো হলগুলিতে তারা খুব দল বেঁধে এসেছেন, এবং ছাত্র সমাজ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তারা খুবই উৎসাহ নিয়ে ছবিটি দেখছেন। গত দুই বছরে আমাদের সিনেমার মার্কেট চেঞ্জ হয়েছে, ভালো ভালো সিনেমা আসছে এবং সিনেমাগুলো দর্শকরা দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে। সো আমি আশাবাদী ইনশাল্লাহ ইন ফিউচারে আরও অনেক ভালো ভালো সিনেমা হবে। তৌকির ভাইয়ের ছবি তো আসলে তৌকির ভাইয়ের ছবি মানেই তৌকির ভাইয়ের ছবি। এখানে কোনো চরিত্রের কোনো বৈষম্য থাকে না, প্রত্যেকটা চরিত্রই আলাদা আলাদাভাবে তার যার যার জায়গায় অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে নিউ ইয়র্ক সহ বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে ওয়াল্টন নিবেদিত ও তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ফাগুন হাওয়ায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, কৃষি সংবাদ। পাহাড়ের মাটি ও আবহাওয়া সহায়ক হওয়ায় রাঙামাটিতে বাড়ছে হলুদের চাষ। রোগবালাই কম হওয়ায় মশলা জাতীয় ফসলের মধ্যে হলুদের চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। তবে বাইরে থেকে আসা হলুদের কারণে ন্যায্য দাম না পাবারও অভিযোগ রয়েছে। রাঙামাটি থেকে মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সাদিয়া ওমর। রোগবালাই কম হওয়ায় মশলা জাতীয় ফসলের মধ্যে হলুদের চাষ করে অনেকেই লাভের মুখ দেখছেন। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে করছেন হলুদের চাষ। দেশের হলুদের যে চাহিদা তার অধিকাংশ যোগান দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম থেকে। পাহাড়ে হলুদ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখানকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা। প্রতি বছরের মতো এবারও হলুদের ভালো ফলন এসেছে। তবে হলুদ চাষিদের অভিযোগ, খরচ আর পরিশ্রম অনুযায়ী বাজারে দাম পাচ্ছেন না তারা। গত বছর তারা এবছর একটু দাম কম, ওর জন্য ওই মালিকরা বাড়িতে রেখে দিচ্ছে আর কি, স্টক রেখে দিচ্ছে। আরে এই দলতে মানে লাগে দাদা হয়, কিন্তু মানে সত্য আইলো আর নিজাদাইও হয়তো আন্দেও হয়তো গাড়ি ঘোড়া নেই। বর্তমানে হলুদ সংগ্রহের ভরা মৌসুম চলছে। তবে এবার বাজারে দাম কম হওয়ায় বেশি দামের আশায় হলুদ সিদ্ধ করে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছেন অনেকে। এটা মানসম্মত ভালো আর কি, পাউডার ভালো হয়, মশলা ভালো হয়, এই কারণে এখান থেকে কিনি আর কি। তবে আপনার ইন্ডিয়া, বার্মা এগুলো হলুদ ঢুকে বাজারটা নষ্ট করে দিতেছে আর কি। এখন কে দিছে বলি 90 টাকা, ভারী হলে পয়সা না, ভার ইন্ডিয়ার মাল বন্ধ হলে তো পয়সা পাইব। স্থানীয়ভাবে বাজারজাতকরণের ব্যবস্থা আর শিল্প কারখানা গড়ে তোলা গেলে তৃণমূল পর্যায়ে চাষিরা হলুদ চাষে উৎসাহিত হবে বলে মনে করেন কৃষিবিদরা। কৃষকরা লাভবান হচ্ছে বিধায়, স্থানীয়ভাবে এটা চাহিদা আছে বিধায় কৃষকরা জাস্ট এটাকে তারা পাহাড়ের জুম চাষ আগেই তারা এটাকে রোপণ করে দেয়। এটা কিন্তু আমাদের এলাকার জন্য একটা অর্থকরী একটা ফসল। গত বছর রাঙামাটি জেলায় 2190 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,800 মেট্রিক টন। সাদিয়া ওমর, চ্যানেল আই। চলে যাচ্ছি প্রকৃতি সংবাদে। দিনাজপুরের ঘাগড়া ও গির্জা ক্যানেল সংস্কারের দাবি দিন দিন জোরালো হচ্ছে। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এলাকাবাসী। আবর্জনার স্তূপ এবং অবৈধ দখলে ক্যানেল দুটি অকার্যকর হয়ে পড়েছে। আরো জানাচ্ছেন শাহ আলম শাহী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্রিটিশ আমলে দিনাজপুর শহরে খনন করা হয় ঘাগড়া এবং গির্জা ক্যানেল। ময়লা ফেলায় এবং দখল করে স্থাপনা নির্মাণের কারণে খাল দুটি সংকুচিত হয়ে গেছে, আটকে গেছে পানি প্রবাহ। শুষ্ক মৌসুমেও শহরে জমে ময়লা পানি। এ কারণেই খাল বাঁচাও, পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুর্গন্ধ পচা পানিতে এলাকার লোক বসবাস করতে পারি না, আমরা ঘরে জানালা খুলতে পারি না। অপরিচ্ছন্নতার কারণে আমাদের বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। পানিতে আমরা খুব কষ্ট করতেছি,
আমাদের বাচ্চা কাচ্চালে খুব অসুবিধা হয়ে গেছে। আমাদের বর্ষার সময় মসজিদে যাইতে, আমাদের সন্তানদের লেখাপড়া করতে, স্কুলে কলেজে যাইতে সমস্যা হয়। আমাদের ঘরের মধ্যে পানি উঠে যাচ্ছে, টিউবওয়েল পার পায়খানা ডুবে যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। এই ময়লা পানি নিষ্কাশনের জন্য অবৈধ স্থাপনায় উচ্ছেদ করে আমাদের ক্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হোক। খাল দুটি সংস্কারের আশ্বাস দিয়ে আসছে পৌর কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় একটি প্রকল্প পাঠানো হয়েছিল, ইতিমধ্যে সেটা বরাদ্দ উনি পেতে সক্ষম হয়েছে। এখন জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সমষ্টিগতভাবে উচ্ছেদ অভিযান করে আমাদের এই অতি দ্রুতই শীঘ্রই এই খাল দুটি পুনরুদ্ধার এবং খননের কাজ শুরু হবে। খাল দুটি বাঁচাতে কার্যকর উদ্যোগ দেখতে চায় দিনাজপুরবাসী। পরিবেশ ও মানুষ বাঁচাতে ঘাগড়া ক্যানেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সংস্কার এবং পয়ঃনিষ্কাশন দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী এলাকাবাসী। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একান্ত হস্তক্ষেপ কামনা করছেন তারা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।